আজকে আমরা আইএলডি বা ডিপিএলডি দুইটাই বলা হয়। তবে আগে আইএলডিটা যেমন কমনলি ইউজ হতো, এখন বলা হয় এটাকে ডিপিএলডি বলার জন্য, বা আমরা এখন এটাকে ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ বলি। এই টার্মটা কিন্তু এই কয়েক এডিশন ডেভিডসনের আগে ছিল না, আইএলডি একমাত্র টার্ম ছিল। এখন তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা যে আমরা কেন ডিপিএলডি বলি, বা ডিপিএলডি টার্মটাকে কেন আমরা বেশি এখন চয়েস করি? এনিওয়ান? হ্যাঁ, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, এটা আসলে কি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বললে মিন করে মনে হয় যেন এটা আসলে ইন্টারস্টিশিয়ামে কোনো সমস্যা, যেমন ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, ওটা কিন্তু জেনুইনলি ইন দ্য প্রবলেম উইদিন দ্য ইন্টারস্টিশিয়াম। কিন্তু আইএলডি কিন্তু মেইন প্রবলেম বা প্রথম প্রবলেমটা ইন্টারস্টিশিয়ামে হয় না, এটার মেইন প্রবলেম কিন্তু অ্যালবুলাইতে, মানে প্যারেনকাইমাতে। এবং ফার্স্ট ইনফ্লেমেটরি ইনসাল্টটা হয় তোমার অ্যালবুলাইতে, সেই অ্যালবুলাই থেকে তারপর অ্যালবুলাইতে ইনভলভ হয়ই, সাথে আশেপাশের ইন্টারস্টিশিয়ামও ইনভলভ হয়। তার মানে মেইন হলো অ্যালবুলাই প্যারেনকাইমা, আর ইন্টারস্টিশিয়ামটা কিন্তু পরবর্তীতে সেকেন্ডারি। তো এতদিন নমেনক্লেচারে আমরা ওই ইন্টারস্টিশিয়ামটাই বলতেছিলাম, সেটা আসলে একটু মিসনোমার ছিল, সেজন্য আমরা ডিপিএলডি বলি। তারপরও আইএলডিটা এখনো মানে প্রচলিত আছে বা চল আছে, আমরা যতদূর সম্ভব ডিপিএলডি টার্মটা উচ্চারণ করব। এখন এই ডিপিএলডি বা আইএলডি এটা কিন্তু একটা ডিজিজ না, এইটার আন্ডারে প্রায় 300-র মতো ডিজিজ আছে, 300 ডিজিজ। এতগুলি ডিজিজ মিলে একটা রাষ্ট্রের মতো আর কি, অনেকগুলি রাজ্য মিলে যেরকম একটা রাষ্ট্র, তেমনি আইএলডি। আইএলডির অনেক সাবসেট। এখন এই মনে করো যে আমরা যে কোনো লাং ডিজিজকেই তো আইএলডি বলি না, লাং অ্যাবসেসকে তো আইএলডি বলি না, তাই না? নিউমোনিয়াকে তো আইএলডি বলি না। কিন্তু আইপিএফ কে কেন আমরা আইএলডি বলি? হাইপারসেনসিটিভ নিউমোনাইটিসকে কেন আমরা আইএলডি বলি? সার্কোইডোসিসকে কেন আমরা আইএলডি বলি? তার মানে যে 300 ডিজিজের কথা বললাম, 300 শুনে আবার কিন্তু তোমরা ভয় পেও না, আমাদের আসলে জানা দরকার কয়েকটা, তাই না? ধরো যে 5-7টা ডিজিজ জানা থাকলেই হবে, বাকিগুলি রেয়ার, ওগুলি নিয়ে আমাদের খুব একটা হেডেক নেই, বিশেষ করে যারা পরীক্ষার্থী, পরীক্ষা রিলেটেড কোনো হেডেক নেই। এখন এই ডিজিজগুলি কিছু ক্লিনিক্যাল, কিছু রেডিওলজিক্যাল সিমটম, সাইন, এক্স-রে, সিটি স্ক্যান, কিছু কমন প্যাটার্ন এগুলি শেয়ার করে, এবং কমন প্যাটার্ন শেয়ার করে বলেই এগুলি আইএলডি রাষ্ট্রের অন্তর্গত ভিন্ন ভিন্ন রাজ্য। এদের মধ্যে কিন্তু আবার অনেক ডিফারেন্স আছে। মনে করে কোথায় সার্কোডোসিস আর কোথায় আইপিএফ, এই দুইয়ের মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক। আবার ওই যে কয়েকটা পয়েন্ট বললাম, সে কয়েকটা পয়েন্টের উপর ভিত্তি করে তারা আবার ইউনাইটেড, সেই জন্য দুইটাই আইএলডি। সেজন্য আমাদেরকে কমন আইএলডির প্যাটার্নগুলি জানতে হবে, আবার আলাদা আলাদা ডিজিজগুলিও জানতে হবে। এবং আমরা আজকে কমন আইএলডিটা একটু পড়ি, তারপর অন্যদিন সার্কোডোসিস, তারপর আরেকদিন হাইপারসেনসিটিভ নিউমোনাইটিস, সেগুলি আমরা আলাদাভাবে ডিসকাস করব। যেমন আমরা প্রায়ই বলি, যেমন মনে করো যে একটা রাষ্ট্র, তুমি ভারত রাষ্ট্রের কথাই মনে করো, তুমি ক্যালকাটা এবং কেরালা, এই দুইটা রাষ্ট্রের মধ্যে কিন্তু অনেক অমিল, তাই না? ল্যাঙ্গুয়েজটিক এক না, তারপরে কালচার এক না, অনেক কিছুই মিল নেই। তারপরেও কিছু কিছু ব্যাপার মিল আছে। মনে করো রিলিজিয়নের একটা মিল আছে, তাই না? দেশপ্রেমের দিক দিয়ে একটা মিল আছে। তাহলে এই জেনেটিক্সে মনে করো কিছু মিল আছে। এই মিলগুলির কারণে কেরালা এবং ওয়েস্ট বেঙ্গল দুটোই পার্ট অফ ইন্ডিয়া। আবার এই দুইটার মধ্যে কিন্তু আবার অনেক ডিফারেন্স আছে। তুমি যদি কেরালাকে ওয়েস্ট বেঙ্গলের মতো মনে করো যে এটা সেম, আবার ওয়েস্ট বেঙ্গলকে যদি কেরালা মনে করো একই, তাও কিন্তু হবে না। তার মানে এই আইএলডির মধ্যে অনেক কিছু মিলের কারণে তারা ইউনাইটেড, কিন্তু ইউনাইটেড থাকলেও তাদের ট্রিটমেন্ট, তাদের প্রগনোসিস, তাদের সার্ভাইভাল আবার কিন্তু ভিন্ন। এখন আমাদের জানা থাকতে হবে যে সেই মিলগুলি কি কি, সেই পয়েন্টস যেগুলি কমনলি তারা শেয়ার করে বলে দে আর আইএলডি।
তার আগে বলি যে আমরা তাহলে এইভাবে ভাগ করতেছি কেন? ৩০০টা আইএলডি কে আমি আলাদা আলাদা কেন ভাগ করতেছি? হ্যাঁ, পেশেন্ট এসে বলল যে আমার তো আইএলডি আমার এখন কি হবে, বা আমার বাবার আইএলডি আমার এখন কি হবে, বাবার অবস্থা কি? তোমার মাথায় শুধুমাত্রই ধরো আইপিএফ টা, আইপিএফ এর প্রগনোসিস আছে যে ৪ বছর, হ্যাঁ, মিডিয়ান সার্ভাইভাল। তুমি তাকে সেটা শোনাই দিলা। তারপর ২০ বছর পর কোন এক রেল স্টেশনে দেখা গেল ওর সাথে দেখা হয়ে গেছে, তাই না? তো কিভাবে দেখা হলো? তার মানে আসলে তার আইএলডি ছিল ঠিক, বাট দ্যাট ওয়াজ নট আইপিএফ। তার এমন একটা আইএলডি ছিল যেটা স্টোরেড রেসপন্সিভ ছিল। হ্যাঁ, সে হয়তো অন্য কোথাও গেছে অথবা দেশের বাইরে গেছে, সেখানে এটাকে এনএসআইপি ডায়াগনোসিস করলো, পরে কর্টিকোস্টেরয়েড দিল, পেনিসিলিন দিল, দেখা গেল যে সে ভালো হয়ে গেল। আবার এটা যদি আইপিএফ হতো তাহলে এই রেসপন্সটা পেত না এবং তাকে আমরা স্টেরয়েড না দিয়ে অন্য ড্রাগ দিতাম। তার মানে তার ট্রিটমেন্ট ডিফার করতেছে, তার প্রোগ্নোসিসও ডিফার করতেছে, সার্ভাইভাল ডিফার করতেছে। সুতরাং আইএলডি শুনেই তুমি মুখস্থ কিছু বাক্য বলে দিবা না, ও আইএলডির আইএলডি তাহলে তো এই, আইএলডি তাহলে তো এই, এরকম বলা যাবে না। সেটা কোন টাইপের আইএলডি সেটাকে তোমাকে আলাদা করতে জানতে হবে এবং পারতে হবে। যারা পালমোনোলজির তাদের তো লাগবেই, কিন্তু সবারই কিন্তু লাগবে, ইন্টারনাল মেডিসিন লাগবে, অন্য সাবজেক্ট যারা সবার লাগবে। এই আইএলডি তোমাকে কমনলি কিন্তু ফেস করতে হবে, পরীক্ষাও ফেস করতে হবে, প্র্যাকটিক্যাল লাইফেও ফেস করতে হবে। এবং প্র্যাকটিক্যাল লাইফে ফেস করা মানে কি, মানে একটা সময় যখন আমাদের এই আইএলডি নিয়ে চিন্তাটা কম ছিল বা এইচআরসিটির সাপোর্ট কম ছিল, তখন কিন্তু সব আইএলডির পেশেন্টই টিবির ওষুধ পাইতো। কারণ কাশি আছে, এক্সরেতে ফাইন্ডিং আছে, ৩ সপ্তাহের বেশি কাশি, টিবির ওষুধ দাও। এরকম কয়েক কোর্স এনটিটিভি পেটে তারপর তারা টার্সিয়ারি লেভেলে আসতো। কিন্তু এখন যেহেতু আমাদের মধ্যে অ্যাওয়ারনেস বেড়ে গেছে, এটার উপর পড়াশোনা বেড়ে গেছে, তোমরা এক্সপার্ট হয়ে যাচ্ছ, তোমাদের সিনিয়ররা এক্সপার্ট হয়ে গেছে, তার মানে এটা যেখানে পাচ্ছে সেখানেই তারা ডায়াগনোসিস করে ফেলতেছে যে দিস ইজ আইএলডি। এখন সেই ডায়াগনোসিসটা কিভাবে করতেছে, মানে সে কমন প্যাটার্নগুলি কি? কমন প্যাটার্ন হলো তুমি একজন সিমটম মনে করো যে আইএলডির কমন সিমটম তোমরা জিজ্ঞেস করলে যে কেউ পারবা যে ড্রাই কাফ এবং প্রোগ্রেসিভ এক্সেশনাল ব্রেথলেসনেস, প্রোগ্রেসিভ এক্সেশনাল ডিসনিয়া। এই যে ড্রাই, এই যে কাফ, তোমার অস্পিতে যদি সিটি স্ক্যান বা এক্সরে দেয় তোমাকে কিন্তু মেনশন করতে হবে ড্রাই, শুধু কাফ লিখে দিলে হবে না। আবার প্রোগ্রেসিভ এক্সেশনাল ব্রেথলেসনেস, এই যে প্রোগ্রেসিভ এটার জন্য একটু নাম্বার থাকবে, এক্সেশনাল সেটার জন্য একটু নাম্বার থাকবে, ব্রেথলেসনেস ওইটার জন্য একটু নাম্বার থাকবে। এটা সাইন যদি বলি, তুমি জেনারেল এক্সামিনেশনে ক্লাবিং, সাইনোসিস, কিন্তু সব পেশেন্টের না, ধরো অ্যারাউন্ড 30% পেশেন্টের থাকবে যে ক্লাবিং নাই, সুতরাং এটা আইএলডি না, এটা কিন্তু হবে না, একটা ফেজে গিয়ে ডেভেলপ করবে, সব ফেজই থাকতে হবে এমন কোনো কথা নেই। তারপর চেস্ট অসকালটেশন যদি করি আমরা পাই বাইলেটারাল ক্রিপিটেশনস, এবং মোস্ট অফ দ্য আইএলডিতে ব্যতিক্রম আছে, যেমন আপার পার্টে আইএলডি হয় সার্কোডোসিস, হাইপারসেনিক নিউমোনিটিস, হাইপারসেনিক নিচে হয়। কিন্তু ধরো আইপিএফ, এনএসআইপি বা টিপিক্যাল আইএলডি বলতে যা বোঝায়, টিপিক্যালগুলি বাইলেটারাল, বেজাল এন্ড ইন্সপিরেটরি ক্রেপস। তারপরে উইথ টাইম যখন বাড়তে থাকে, সিভিয়ারিটি বাড়তে থাকে, তখন আর শুধু বেজের মধ্যে থাকে না, আস্তে আস্তে আমি মিড জোন, অ্যাপেক্স সব জায়গায় পাচ্ছি, তবে বেজে বেশি পাবো অলওয়েজ। এটাকে বলে এপিকো বেজাল গ্রেডিয়েন্ট। তুমি ক্লিনিক্যাল ফিচার বলো আর চেস্ট এক্সরে ফাইন্ডিং বলো, সবটাই যদি ইভেন অ্যাপেক্স পর্যন্ত ইনভলভ করে সিভিয়ার কন্ডিশনে, বেজ অলওয়েজ মোর ইনভলভ। কারণ বেজ তো ইনভলভমেন্ট প্রথমে শুরু হলোই, তারপর যখন আরো সিভিয়ার হবে বেজও ইনভলভ হবে, অ্যাপেক্সও হবে, বেজ কিন্তু বসে থাকবে না। তার মানে সবই বাড়তে থাকবে বাড়তে থাকবে, কিন্তু ওই যে প্রথম দিক থেকে বেজ বেশি, সে বেজে তোমার ফাইন্ডিং, রেডিওলজিক্যাল, ক্লিনিক্যাল সবগুলি তুমি বেশি পাবা। তাহলে এটা আমি বললাম সাইন। আর এইচআরসিটির কিছু, আসলে ওইটার স্লাইডটা দেওয়া দরকার, যে এইচআরসিটির কিছু কমন ফাইন্ডিং থাকে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে। এই যে যে গ্রাউন্ড গ্লাস অপাসিটি আমরা এখন কোভিডে যেটা কমনলি পাই, এবং আজকেও একটা আমরা কোভিড পেশেন্ট দেখলাম,
আমাদের গ্রুপে মনে হয় দিয়েছি, তোমরা দেখছো যে তার বাইলেটারাল রেটিকুলো নোডুলার শ্যাডো, মানে পোস্ট কোভিড আইএলডি। আমরা আর ওইদিকে যাব না, আমরা পোস্ট কোভিড আইএলডি নিয়ে একদিন একটা আলোচনা করব যে একদম মনে হয় যেন দিস ইজ আইপিএফ। তোমাকে হিস্ট্রি না দিলে তুমি বলি দিবা যে এটা আইপিএফ এরকম। আমি ছবিটা একটু পরে পোস্ট করে দিব। তো এই যে গ্রাউন্ড গ্লাস অপাসিটি, এই যে রেটিকুলার নোডুলার শ্যাডোজ, তারপর হানিকম্বিং, সেপ্টাল থিকিনিং, এই কয়েকটা প্যাটার্নই কিন্তু আইএলডিতে ঘুরে ফিরে থাকবে। ধরো এই ভ্যারাইটিতে গ্রাউন্ড গ্লাস অপাসিটি বেশি, এনএসআইপি মনে করো, আবার ওই ভ্যারাইটিতে রেটিকুলার নোডুলার শ্যাডো বেশি। এই যে তোমার কম বেশি, কম হোক বেশি হোক, হ্যাঁ, সবকিছু মিলিয়েই তোমার এর বাইরে মোটামুটি কিছু নেই। ঘুরে ফিরে এইগুলি হলো যে তোমার আইএলডির ফিচার। এটা কিন্তু ডেভিডসনের একটা বক্স আছে যে কমন মানে প্যাটার্ন কি এইচআরসিটির। তার মানে দেখো এই এই যে 300টা আইএলডি একসাথে সংযুক্ত হয়ে আছে, একই মালায় গেথে আছে, এইগুলিও এটা আরেকটা কারণ। তাদের মধ্যে এই ফাইন্ডিং গুলি ঘুরে ফিরে থাকে, কোনোটাতে এটা বেশি, কোনোটাতে ওইটা বেশি, কোনোটাতে ওইটা বেশি, কিন্তু এইগুলি এর বাইরে থেকে তোমার আসবে না। স্যার ট্র্যাকশন ব্রঙ্কিটিস কি বাদ গেছে? ট্র্যাকশন ব্রঙ্কিটিসিসটা বইয়ে আছে, হ্যাঁ, ট্র্যাকশন ব্রঙ্কিটিসিসটা অ্যাড করো আইএলডিতে। আইএলডিতে অনেক সময় এটা টানাটানি করে ব্রঙ্কাসগুলিকে ডাইলেট করে। হ্যাঁ, ভেরি গুড। ট্র্যাকশন ব্রঙ্কিটিসিসটা বক্সের মধ্যে আছে এবং ট্র্যাকশন ব্রঙ্কিটিসিস আইএলডির একটা অংশ। আচ্ছা, গ্রাউন্ড গ্লাস শ্যাডো সম্বন্ধে তোমরা এতদিনে এক্সপার্ট হয়ে গেছো যে গ্রাউন্ড গ্লাস শ্যাডো হলো যে একটু অপাসিটি থাকবে, যার বিহাইন্ডে আমরা ব্রঙ্কোভাস্কুলার মার্কিং বা অন্যগুলি দেখতে পারবো, তাই না? মনে করো যে একটা গ্লাসের মধ্যে, আয়নার মধ্যে শীতকালে আমরা যখন ফু দেই, ফু দিলে যে ঘোলা হয়ে যায়, সেই ঘোলাটাই, ঘোলা আয়নার মধ্যে তোমাকে তুমি দেখতে পাবা কিন্তু খুব ভালো করে চিনতে পারবা না। হ্যাঁ, এইটাই হলো যে গ্রাউন্ড গ্লাস শ্যাডো। আবার যদি এমন হয় যে এটাকে পারদ দিয়ে মুছে দাও, ঢেকে দাও উল্টা দিক দিয়ে, তো তুমি কিছুই দেখতে পারবে না, দ্যাট ইজ কনসলিডেশন। তো কিছুই যদি না দেখি বিহাইন্ড, দিস ইজ হার্ড শ্যাডো, এরকম একটা শ্যাডো দেখো পিছনে তুমি কিছুই দেখতে পাচ্ছ না, দিস ইজ কনসলিডেশন। এটাকে আবার কনসলিডেশন মনে করো না, এটা হার্ড শ্যাডো কম্পেয়ার করো। আর এই যে এটা দেখো, এটাতে আমি তুমি আর একটু পিছনে কিছু দেখতেছি। এইখানে আরেকটা পয়েন্ট ছিল তোমার যে সেপ্টাল থিকিনিং। এই যে সেপ্টাল থিকিনিং, এখানে দেখো তোমার সেপ্টাল থিকিনিং আছে, এই যে এগুলি হলো তোমার সেপ্টা। এই সেপ্টাল থিকিনিংটাই আলটিমেটলি রেটিকুলার শ্যাডোজ। তাহলে গ্রাউন্ড গ্লাস শ্যাডো উইথ সেপ্টাল থিকিনিং, এটার একটা নাম আছে তোমার ক্রেজি পেভি প্যাটার্ন বলে। এবং এটা এই সময় এই যে কোভিড আইএলডিতে বা আইএলডি না হোক কোভিড নিউমোনিয়াতে এটা খুব কমনলি পাওয়া যাচ্ছে, গ্রাউন্ড গ্লাস শ্যাডো পাওয়া যাচ্ছে, এবং কারো কারো একই সঙ্গে গ্রাউন্ড গ্লাস শ্যাডোর সাথে সেপ্টামটা ঠিক হয়ে যাচ্ছে, ক্রেজি পেভি প্যাটার্ন বলে সেটাকে। হ্যাঁ, এখানেই ছবি আছে, ধরো দিস ইজ কনসলিডেশন, পিছনে তুমি কিছু দেখতেছো না, এটা তোমার একটা হালকা শ্যাডো গ্রাউন্ড গ্লাস। সুতরাং গ্রাউন্ড গ্লাস নিয়ে যাতে কোনো রকম কনফিউশন না থাকে, আমি একদম নতুন যারা তাদের উদ্দেশ্যে বলতেছি, আগের যারা তারা তো এক্সপার্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যেমন ট্র্যাকশন ব্রঙ্কিটিসিসের কথা বললাম, আইএলডিতে এরকম আঙ্গুলের মতো লম্বা লম্বা থাকে, দিস ইজ ট্র্যাকশন ব্রঙ্কিটিসিস। আর ট্র্যাকশন ব্রঙ্কিটিসিস যেহেতু ইনফ্লেমেটরি না, এটা আসলে ফাইব্রোসিসের কারণে ট্র্যাকশন করে, ট্র্যাকশন মানে কি টেনে এটাকে ডাইলেট করে ফেলে, ব্রঙ্কাস ডাইলেটেশন মানেই তো ব্রঙ্কিটিসিস, তাই না? তাহলে সেই জন্য হয় কি ওয়ালটা তেমন থিক নাও হতে পারে বা থিক না, কিন্তু নর্মাল ব্রঙ্কিটিসিসে আমরা জানি যে থিক ওয়াল হয়, যেহেতু এটা ইনফ্লেমেটরি। আচ্ছা, এটি প্রথমে চলে আসলো কেন, নডিউল কেন প্রথমে চলে আসলো? আমরা কি পিছনে, ও হ্যাঁ, এখন আমাদের আইএলডি যখন একটা পেশেন্ট তুমি চিন্তা করলা, কিসের উপর ভিত্তি করে চিন্তা করলা? যে তার সিমটমে ড্রাই কাফ এন্ড প্রোগ্রেসিভ এক্সেশনাল ডিসনিয়া, ধরো তার সাইনোসিস ক্লাবিং আছে, নাও থাকতে পারে। হ্যাঁ, এক্সরেতে আমি রেটিকুলার নোডুলার শ্যাডো পেলাম, বেজাল পি ডমিনেন্স, ঠিক আছে, এইচআরসিটিও করলা, তুমি জানলা যে দিস ইজ ডিপিএলডি আইএলডি। তখন
আমি যখন অ্যাপ্রোচ করব, আমি যখন ইভালুয়েট করব, এটা কিন্তু এই ডেভিডসনের অনেক দিন আগে থেকেই এটা আছে, কিন্তু এটাকে তুমি ইগনোর করে যাবা না এই ফ্লো চার্টটাকে। হ্যাঁ, এটাকে ফ্লো চার্ট বলো বা যেটাই বলো, যে আমি যখন একটা আইএলডি পেশেন্ট পাবো, আমার তখন প্রথম চিন্তা হবে যে এর কোনো কারণ আছে কিনা। হ্যাঁ, সে কারণ খুঁজতে হবে। যখন আমি খুঁজে খুঁজে ওই যে পালমোনারি হাইপারটেনশনের মতো, পালমোনারি হাইপারটেনশন প্রথমে আমার চিন্তা হয় কি এর কোনো কারণ আছে কিনা, এর হার্ট কজ আছে কিনা, লাং কজ আছে কিনা, এম্বোলিজম থ্রম্বোসিস আছে কিনা, কানেকটিভ ডিজিজ আছে কিনা। যখন আমি কোনোটাই পাচ্ছি না, তারপরে আমি এটাকে ডিক্লেয়ার দিই যে দিস ইজ প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন। আইএলডির বেলাও সেম, ডিপিএলডির বেলায় আমি কারণ খুঁজবো, কারণ খুঁজে 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 যখন কোনো কিছুই পাচ্ছি না, তখন আমি এটাকে ঘোষণা দিব দিস ইজ ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, আইআইপি। আচ্ছা, তো এই আইআইপি ঘোষণার আগে তোমাকে তো জানতে হবে তুমি কি জিজ্ঞেস করবা। ধরো তোমার একটা আইএলডির এক্সরে দিল, বললো যে তুমি ইটিওলজিক্যাল হিস্ট্রি নাও 5টা, তখন তুমি ইউ আস্ক ফর ড্রাগ, কোনো এটা ড্রাগ ইনডিউসড কিনা, তারপর কানেকটিভ টিস্যু ডিজিজ কিনা। এখন পেশেন্টকে তো আমি কানেকটিভ টিস্যু ডিজিজ আছে কিনা ভাই আপনার, এটা তো আর বলতে পারবো না, বলবো যে জয়েন্ট পেইন রেশ সেটা আছে কিনা বা খুঁজবো। তারপর গ্রানুলোমেটাস সার্কোডোসিস, সার্কোডোসিসের ক্লিনিক্যাল ফিচার আমাদের জানা আছে, কোনো ইরেথেমা নোডোসাম আছে কিনা, তাই না? তোমরা জানো একটা পিকচার আছে, বিএইচএল বাইল্যাটারাল হাইলার লিম্ফোডেনোপ্যাথি, এটা সার্কোডোসিস কিনা। তারপর এ নিয়ে কোনো এমন কোনো অর্গান নেই যেটা সার্কোডোসিস আসলে ইনভলভ করে না। এইচআরসিটিতে তো টিপিক্যাল ফাইন্ডিং আছেই। এখানে যেটা নাই, তোমার হেডিসনে আছে, বন্য সব বই আছে, যে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট আইএলডি, হাইপার সেন্সিটিভ নিউমোনাইটিস, যেটা নাকি অর্গানিক ডাস্টের জন্য হয়। এবং সেই অর্গানিক ডাস্টের মধ্যে কবুতরটা বেশি নটোরিয়াস, কবুতর, হ্যাঁ, পিজিওন এক্সপোজার। এই জন্য তোমরা যদি এখন যদি কোভিড টাইম না থাকতো, তোমার ওয়ার্ডে যদি ইচ্ছে মতো পেশেন্ট ম্যানেজ করতে, দেখতে ইন দ্য মিন টাইম অনেক পেশেন্ট পেয়ে যেতাম যে তারা পিজিওন এক্সপোজড হয়ে তোমার আইএলডি নিয়ে নিয়ে আসছে। হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিস খুব ইম্পর্টেন্ট। আমরা হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিস আলাদা একটা ক্লাস নিব, সার্কোডোসিস আলাদা একটা ক্লাস নিব, মানে ডিসকাস করব। তো হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিস হলো অর্গানিক ডাস্ট এক্সপোজার আছে কিনা। তো আমরা জিজ্ঞেস করব যে উনি যে ফার্মার স্লাং, কৃষি কাজ করে কিনা, খড়ের গাদায় কাজ করে কিনা, বা বাড়ির পাশে খড়ের গাদা আছে কিনা, ধান সিদ্ধ করার পরে হুট করে শ্বাসকষ্ট হয়ে গেল, চিন্তা করব যে অর্গানিক ডাস্ট এক্সপোজার। তারপর তোমার এই তোমার কি বলে যে কবুতর, সেটা নিজের ঘরে হোক অথবা পাশের বাড়ি থেকে কবুতর উড়ে উড়ে আসুক, যেটাই হোক, হ্যাঁ, যদি পিজন এক্সপোজার থাকে, তো এইটা একটা নটোরিয়াস কজ। তুমি ধরেই নিবা যে এই শ্বাসকষ্ট, এই কাশিটা হলো যে, বা এই রেডিওলজিক্যাল আইএলডি লাইক ফাইন্ডিং, দিস ইজ ডিউ টু হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিস অ্যান্ড দ্য কজ ইজ পিজিএম, কবুতর। তো ওই যে আমরা একটা প্রোগ্রামে গেলাম সিডনিতে, ওখানে একটা পোস্টার ছিল যে সব পৃথিবীর সব দেশের পালমোলজিস্টরা একটা কবুতরের পিছনে মানে দা, খুন্তি, কুড়াল, বন্দুক, রিভলভার, পিস্তল সব কিছু নিয়ে একটা কবুতরের পিছনে দৌড়িতেছে। মানে কবুতরটা এত বেশি তোমার অ্যাটেনশন দাবি রাখে রিগার্ডিং রেসপিরেটরি ইলনেস। একবার তোমার পেশেন্ট আসলো, তার শ্বাসকষ্ট হচ্ছে, নতুন বিয়ে। তো সবাই একটা ফাংশনাল অনেকটা চিন্তা করতেছে যে বিয়ের পর পর হয়তো শ্বশুর বাড়িতে কোনো স্ট্রেস, কিন্তু তাকে পালস অক্সিমিটার দিয়ে দেখা গেল কি হাইপোক্সিয়া, আর বাকি সবই ঠিক আছে, ইভেন ক্রেপসও নাই, এক্সরেও ভালো আছে, এক্সরে করে নিয়ে আসছে। তো হোয়াই হাইপোক্সিয়া, একুট শ্বাসকষ্ট হচ্ছে, এসপি2 তো ফাংশনাল কারণে কমবে না। এই দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ পালস অক্সিমিটার। কোভিড ছাড়াও কিন্তু পালস অক্সিমিটার ইম্পর্টেন্স আছে। এরকম যে একিউট হাইপারসেন্সিটিভ ইমিউনিটিসে কিন্তু তোমার এক্সরেতে ফাইন্ডিং আসতে, ক্লিনিক্যাল ফিচার আসতে কিন্তু সময় নিতে পারে, ধরো 1 দিন 2 দিন সময় নিতে পারে। কিন্তু তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, হাইপোক্সিয়া ইভিডেন্ট, তখন তাকে জিজ্ঞেস করলাম যে বাড়িতে কবুতর আছে কিনা। এইটা শুনেই তারা মনে করলো কি যে কিভাবে সম্ভব, মানে দুনিয়াতে এত হাজার প্রাণী থাকতে সে শুধু কবুতরের কথা কেন বললো। মানে বিয়েতে নাকি কি রাজকীয় কবুতর নাকি দামি কবুতর আছে কয়েক হাজার টাকা দাম, ওইরকম কবুতর গিফট পাইছে। এবং এই কবুতরের সঙ্গেই তারা থাকতো, রুমের মধ্যে কবুতর ছিল, বিকেলে চা খেতে ছাদে উঠতো, আশেপাশে কবুতর উঠতো, এই জাতীয় অবস্থা ছিল। তারপর এটা কিন্তু একিউট ছিল, ইনস্ট্যান্ট যখন কবুতর বন্ধ করা হলো, সাথে একটা কর্টিকোস্টেরয়েড দেয়া হলো,
পেশেন্ট ভালো হয়ে গেছে, কিন্তু ভালো হবার আগে তার সেকেন্ড ফলো আপে 2 দিনের মাথায় তোমার HRCT-তে দেখা গেল যে তোমার একদম বাইল্যাটারাল শ্যাডো, দ্যাট ওয়াজ একিউট হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিস। যাক আমরা সেদিকে যাচ্ছি না। তো তোমার এবং তার তখন ক্রেপসও চলে আসলো। তাহলে একদম প্রথম দিনে ইউ ডিড নট গেট এনি ক্রেপস, এনি এক্সরে ফাইন্ডিং, এক্সরে নরমাল ছিল। তুমি সিটি স্ক্যান দেওয়ার পরে সিটিতে তোমার ফাইন্ডিং ছিল। তো পেশেন্ট তো এক্সরে নিজে করে নিয়ে আসছে, সিটি স্ক্যান তো আর পেশেন্ট জানে না বা নিজে করানোর কথা না ডাক্তারের অ্যাডভাইস ছাড়া। তো যাই হোক, আমরা কবুতরের এক্সপোজার বা অর্গানিক ডাস্ট এক্সপোজার আছে কিনা, এটা গ্রানুলোমেটা সার্কোডোসিসের ফিচার আছে কিনা, এখানে কানেকটিভ টিস্যু ডিজিজের ফিচার আছে কিনা, এটা সে ড্রাগ নেয় কি, ড্রাগ নিচ্ছে কিনা, কোনো ড্রাগ ইনডিউসড কিনা, এই সবগুলি যখন নেগেটিভ হবে তখন আমি চিন্তা করব যে দিস ইজ ইডিওপ্যাথিক। এই ইডিওপ্যাথিক আইএলডির আরেক নাম হলো আইআইপি, ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। এই ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়াকে আবার আমরা 2 ভাগে ভাগ করব। একটা হলো তোমার আইপিএফ, আরেকটা হলো আইপিএফ ছাড়া বাকি যা আছে। তার মানে আইপিএফটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে নিছি যে যদি এই ফিচার থাকে দিস ইজ আইপিএফ, আর যদি এইগুলি না থাকে তাহলে তুমি এটা না। তাহলে কারণ সবকিছুতেই আমরা কিন্তু সবকিছুতে কিন্তু একটা মান ধরে নিই যে তুমি যে ভাষায় কথা বলতেছো সেটা হলো যে প্রমিত ভাষা, আমারটা তোমার সঙ্গে মিলতেছে না বলে আমারটা একটু আঞ্চলিক হয়ে গেল, অথবা বলতে পারো যে আমার কথার মধ্যে একটা আঞ্চলিক টোন আছে, তাই না? কিন্তু যদি এমন হতো যে আমারটাকে তুমি স্ট্যান্ডার্ড ধরতা, তাহলে তোমারটাই হয়ে যেত আঞ্চলিক। হ্যাঁ, যে আমিনুলটাই ঠিক আছে, আমারটাই আঞ্চলিক। সো সেই জন্য আমরা আইপিএফটাকে একটা স্ট্যান্ডার্ড ধরে নিলাম। সেটা কেন, মানে কি হলে আইপিএফ বলবো আমরা? আমরা বলবো যে যদি এই যে গ্রাউন্ড গ্লাস অপাসিটি হবে সাবপ্লুরাল এবং মিনিমাম গ্রাউন্ড গ্লাস অপাসিটি, রেটিকুলো নোডুলার শ্যাডোজ, হানিকম্বিং, এই পিকচারগুলি যদি থাকে, আমরা সিটি স্ক্যান দেখাবো আজকে না হোক আরেকদিন। তো এই পিকচারগুলি যদি থাকে দ্যাট ইজ আইপিএফ। আর যদি গ্রাউন্ড গ্লাস শ্যাডো অনেক বেশি, হানিকম্বিং নাই, তাহলে সেটা আইপিএফ না। বা অন্য নোডুলার প্যাটার্ন আছে, আইপিএফ এ কোনো আইপিএফ এর সেন্টিলোবুলার নোডুল না, আমি আসলে জটিলতে যাচ্ছি না। যদি সাবপ্লুরাল গ্রাউন্ড গ্লাস শ্যাডো থাকে, রেটিকুলো নোডুলার শ্যাডো থাকে, আরেকটু অ্যাডভান্স হয়ে গেলে হানিকম্বিং হয়, দ্যাট ইজ আইপিএফ। যদি গ্রাউন্ড গ্লাস শ্যাডো প্রমিনেন্ট হয় বা অন্য কোনো প্যাটার্ন হয়, দ্যাট ইজ নট আইপিএফ। তাহলে আমরা 2 ভাগে ভাগ করে ফেললাম। এবং গ্রাউন্ড গ্লাস শ্যাডো থাকা মানেই তার প্রগনোসিস ভালো, দিস ইজ সেলুলার স্টেজ। আর হানিকম্বিং হয়ে যাওয়া মানেই সেটা তোমার অ্যাডভান্সড ফেজে চলে গেছে। এখন এই যেমন রফিকুদ্দিন স্যারের একটা প্রশ্ন ছিল কমন, স্যার তো মারা গেছেন, যে প্রফেসর রফিকুদ্দিন স্যার, যে তুমি সিটি স্ক্যান দেখে কিভাবে বলবা তার প্রগনোসিস, তার সাইটোলজিক্যাল স্টেট, প্রশ্নটা এরকম ছিল। সেটার অ্যান্সার জানতে চাইতো স্যার যে যদি গ্রাউন্ড গ্লাস হয় দিস ইজ সেলুলার স্টেজ, এবং যদি হানিকম্বিং হয় দিস ইজ ফাইব্রোটিক স্টেজ। তাহলে তুমি সিটি স্ক্যান দেখে তার প্রগনোসিস বলতে পারবা। তাহলে সেলুলার স্টেজে যখন থাকে তখন তুমি তাকে ইউ গিভ হিম prednisolone or other drug, it will be responsive. Once patient has developed honeycombing fibrosis, it will not respond. তার রেসপন্স আসলে ট্রিটমেন্ট করা মানে করার খাতিরে করা, আর কিছু তখন করার নেই। সেই জন্য গ্রাউন্ডে যেমন হাইপার, যেমন নন এনএসআইপি, এই যে যে পেশেন্টের সাথে 20 বছর পর তোমার রেল স্টেশনে দেখা হয়েছে, বলে দিছিল যে আপনি 4 বছরের বেশি থাকবেন না, তার ছিল ধর এনএসআইপি গ্রাউন্ড গ্লাস শ্যাডো, তাকে আর্লি স্টেজে কর্টিকোস্টেরয়েড দিয়েছো, ভালো হয়ে গেছে। কিন্তু এইটাই যদি তুমি না দিতা, তাকে যদি প্রলং মানে লেন্দি করতা, ডিলেড ডায়াগনোসিস হতো, তাহলে কিন্তু সে ওই হানিকম্বিং ডেভেলপ করে ফেলত। আমি যে পেশেন্টের কথা বললাম যে তার হাইপোক্সিয়া ছিল, সিটি স্ক্যানে বিয়ের পরপরই কবুতরের কারণে তার হয়ে গেল একুট আইএলডি, তাকে সে যদি ধরো যে সে ঢাকায় থাকে, তারপরে সে তার হেলথ কেয়ার এক্সপোজার গুড, সাথে সাথে চলে আসছে একটা মানে সেন্টারে, যদি এমন হতো সে গ্রামে পড়ে আছে, তাকে ডাক্তারের কাছে নেওয়ার মতো কেউ নাই, সে অতটা ফরচুনেট না, তাহলে কি হতো, এই কেসটাই আস্তে একিউট থেকে সাব একিউট হতো, সাব একিউট থেকে ক্রনিক হতো, একসময় তোমার ফাইব্রোটিক হাইপারসোনিক নিউমোনাইটিস নিয়ে আসতো। মানে দ্যাট ইজ দ্য ফ্যাক্ট যে তোমার আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট এবং ডিলে করার মধ্যে।
এখন দেখো এই আইপিএফ এর অপোজিট যেটা সেটা হলো যে আইএলডি আদার দেন আইপিএফ। এই আইএলডি আদার দেন আইপিএফ এ আবার দেখো এই ভাগ করা ডিসকমাটিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, রেসপিরেটরি ব্রঙ্কোলাইটিস, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এই দুইটা রিলেশন হলো যে দুইটাই স্মোকিং রিলেটেড। আবার একিউট ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, ক্রিপ্টোজেনিক অর্গানিজিং নিউমোনিয়া, এই দুইটা রিলেশন হলো এই দুটা টাইম ডিপেন্ডেন্ট। এটা হলো যে একিউট অনসেট হয়, এটা হলো যে তোমার একটু সাব একিউট বা ক্রনিক দীর্ঘস্থায়ী। আর নন স্পেসিফিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটাকে তোমরা ইগনোর করতে পারো। এখন যদি একিউট ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া হয়, এটা প্রেজেন্ট করে কি খুব একিউট ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়াকে সংক্ষেপে বলে এআইপি। এখানে কিছু ব্যাপার মনে রাখবা, যেমন আইআইপি ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, তোমাকে কিন্তু অনেক সময় শর্ট নোট দিবে আইআইপি অথবা ভাই ভাই বললো। তুমি যদি আইআইপি রে আইপিএফ মনে করো, আইপিএফ কে এআইপি মনে করো, হবে না। আইপিএফ ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, এটা হলো যে তোমার বস এটা। আচ্ছা, এই আইপিএফ রিলেটেড আমি আবার একটু পিছনে যাই। এটার আরেকটা ক্রাইটেরিয়া হলো, আমি তো সিটি স্ক্যানের ক্রাইটেরিয়া বললাম, এজ মোর দেন 50 এন্ড মেল, এটা হয় আইপিএফ। আর এনএসআইপি হলো ফিমেল এবং ইয়ং ফিমেলের হয়। পালমোনারি হাইপারটেনশন যে এইজটাতে হয়, ধর 20 থেকে 40 বছর, এই সময়টাতে হয়। এটা প্রগনোসিস ভালো। তো একুট ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়ার প্রেজেন্টেশন হবে সাডেন এআইপি, সাডেন তোমার এআরডিএস লাইক ফিচার। হুট করে এআরডিএস না, কিন্তু এটা বাইল্যাটারাল লাং ইনভলভমেন্ট, সাদা হয়ে গেছে, হাইপোক্সিয়া হয়ে গেছে, পেশেন্টের হুট করে আইসিইউ লাগলো, কিন্তু কোনো কারণ জানা নেই। এবং আমরা যদি মানে আমরা যে ডিসকাশন করলাম আগের গুলি, যে একটা পেশেন্ট সাডেন রেসপিরেটরি ডিস্ট্রেস উইথ বাইল্যাটারাল লাং শ্যাডো হাইপোক্সিয়া, তার একটা হলো এআরডিএস, একটা হলো বাইল্যাটারাল নিউমোনিয়া, আর একটা হলো যে একিউট ইওসিনোফিলিক নিউমোনিয়া। আমরা যে পড়ছি মনে আছে একিউট ইওসিনোফিলিক নিউমোনিয়া, ওই যে একটা কোশ্চেন ছিল না, একিউট ইওসিনোফিলিক নিউমোনিয়া, একিউট ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, দিস আর দ্য কজেস, সাডেন অনসেট অফ রেসপিরেটরি ফেলিউর উইথ বাইল্যাটারাল লাং শ্যাডো, এআরডিএস তো আছেই। আর ক্রিপ্টোজেনিক অর্গানিজিং নিউমোনিয়া হলো এটা একটা ক্রনিক কেস, ক্রনিক একটা পারসিস্টেন্ট একটা কনসলিডেশন থাকবে, এবং এটা অ্যান্টিবায়োটিক দাও যাই দাও হিল হবে না। অনেকে নিউমোনিয়া মনে করে অ্যান্টিবায়োটিক দিতে থাকে, কয়েক টন খাওয়ানোর পর দেখে কিরে ভালো হচ্ছে না কেন। দিস মে বি ক্রিপ্টোজেনিক অর্গানিজিং নিউমোনিয়া। এবং এটা বলা হয় যে নন হিলিং নন রিজলভিং নিউমোনিয়া। এটা আসলে ধরো যে একটা তো আছে যে নিউমোনিয়া, যে আমি ট্রিটমেন্ট ঠিক মতো দেই নাই, ভুল ট্রিটমেন্ট দিচ্ছি, বা যাই দিলাম কমপ্লেন্স খারাপ, বা ড্রাগের কোয়ালিটি ভালো না, রেসপন্স করে নাই, দ্যাট ইজ ফেলিউর অফ নিউমোনিয়া ট্রিটমেন্ট। আবার কখনো কখনো নিউমোনিয়া ট্রিটমেন্ট ফেল হবে এই জন্য যে আমার ডায়াগনোসিসই ভুল, দিস ইজ নট ইন রিয়েল লাইফ নট নিউমোনিয়া। তাদের মধ্যে একটা হলো ক্রিপ্টোজেনিক অর্গানিজিং নিউমোনিয়া। তারপরে আরো আছে ধরো যে ইউসিনোফিলিক নিউমোনিয়া, ওই যে তোমরা দেখছো না ক্রনিক ইউসিনোফিলিক নিউমোনিয়া। ক্রনিক ইওসিনোফিলিক নিউমোনিয়ার রেডিওলজিক্যাল ফিচারটা মনে আছে কারো? একটা টার্ম ছিল ক্রনিক ইওসিনোফিলিক নিউমোনিয়ার রেডিওলজিক্যাল ফিচার। ফটোগ্রাফিক নেগেটিভ অফ পালমোনারি এডিমা। হ্যাঁ, ফটোগ্রাফিক নেগেটিভ অফ পালমোনারি এডিমা। পালমোনারি এডিমাটা যেমন সেন্ট্রালি থাকে, পেরিহেলিয়ার থাকে, ওইটা থাকে তোমার পেরিফেরাল, এবং সেন্টারটা তোমার স্পেয়ার করে। তো তাহলে ক্রনিক ইওসিনোফিলিক নিউমোনিয়া, তারপরে ক্রিপ্টোজেনিক অর্গানিজিং নিউমোনিয়া, তারপর টিউবারক্লোসিস, তারপর ধরো ব্রঙ্কোঅ্যালভিউলার সেল কার্সিনোমা অথবা আদার মেলিগন্যান্সি, ওইগুলি হলো যে নন রিজলভিং নিউমোনিয়া। ফাঙ্গাল ইনফেকশন, তোমার নন রিজলভিং নিউমোনিয়া বললে এইগুলি আনতে হবে, যে একটা হলো যে নিউমোনিয়া কিন্তু চিকিৎসা উল্টাপাল্টা হচ্ছে, আরেকটা হলো যে এটা নিউমোনিয়াই না, মানে ব্যাকটেরিয়াল নিউমোনিয়াই না। তো তার মধ্যে একটা কারণ যেগুলি বললাম ক্রিপ্টোজেনিক অর্গানিজিং নিউমোনিয়া, এবং এটা সাধারণত তোমার মাইগ্রেট করে আজকে এখানে কালকে ওইখানে, এবং এটার একটা হ্যালো রিভার্স হ্যালো সাইন থাকে, সেটা আমরা পরে আসতেছি। আর নন স্পেসিফিক ইন্টারস্টিশিয়াল যেটা, সেটা তো বললাম যে এটা আসলে ফিমেলের বেশি হয়, এবং ইয়ং ফিমেলের বেশি হয়। আর্লি স্টেজে ট্রিটমেন্ট করলে এটা রেসপন্স তোমার ভালো হয়। দিস আর দ্য প্যাটার্নস অফ আইএলডি এইচআরসিটি। ঘুরে ফিরে এইগুলি থাকবে, কোনোটাতে কম কোনোটাতে বেশি। হ্যাঁ, মানে ওই খিচুড়ি রান্নার মতো, একটাতে ডাইল বেশি, আরেকটাতে চাইল বেশি, অন্যটাতে মশলা বেশি। হ্যাঁ, এক এক বাবার দরকারে এক এক রকম খিচুড়ি, কিন্তু সবই ডাইল আর চাল দিয়ে, বুঝছো ব্যাপারটা, কিন্তু প্রপোর্শনটা ভিন্ন। আমরা
সেকেন্ডারি পালমোনারি নোডিউল এগুলি অন্যদিন পড়বো, বা ওই যে সেন্ট্রিলোবুলার নোডিউল এগুলি লাগবে তোমার যখন আমরা হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিস পড়বো, সার্কোইডোসিস পড়বো, তখন এই ছবিগুলি কাজে লাগবে। আচ্ছা, এখানে একটা ছবি, এটা দেখো যে আমরা প্রায়ই একটা ভুল করি যে ব্রঙ্কিকটিসিসকে আইএলডি মনে করি আর আইএলডি কে ব্রঙ্কিকটিসিস মনে করি। এটা করা যাবে না, অস্পিতে হোক আর অস্পিত জীবনের সবকিছু না, প্র্যাকটিক্যাল লাইফই হোক, তুমি যদি আইএলডি পেশেন্টকে ব্রঙ্কিকটিসিস বলে চালাই দাও তাহলে কত বড় একটা ভুল হয়ে গেল। তো দিস ইজ হানিকম্বিং। এখানে দেখো যে এখানে যে ব্রঙ্কিকটিসিসের ডেসক্রিপশন হলো ব্রঙ্কাস ইজ ডাইলেটেড and wall is thick and that is signating appearance. This is signating, a signating appearance আছে। তো bilateral bronchiectasis আর এখানে হলো তোমার bilateral honeycombing। এখানে কোনো signating বা thick wall, dilated bronchus এসব কিছু নাই, মোট রিলেটিভলি থিন। এটা আসলে আরো বেজে আরো বেশি থাকার কথা, এখানে তো হার্ট লেভেলে মাঝামাঝি লেভেলে আছে, এখানে একটু গ্রাউন্ড গ্লাসও আছে, একটা হালকা দেখা যাচ্ছে। তাহলে এই ডিজিজ ব্রঙ্কিকটিসিস ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে, কিন্তু আইএলডি কখনোই ইউনিল্যাটারাল হবে না, আইএলডি ইজ অলওয়েজ বাইল্যাটারাল। যদি তোমাকে একটা বাইল্যাটারাল ব্রঙ্কিকটিসিস দিল আর তুমি যদি টেপে পরে বলে দাও যে এটা আইএলডি, তাহলে তো শেষ। তাহলে এরকম বাঞ্চ অফ গ্রেপস একটা তোমার ডেসক্রিপশন আছে যে আঙ্গুরের থোকার মতো, অনেকটা আঙ্গুরের থোকার মতো এরকম হয়, থোকা থোকা, আর হানিকম্বিংটা একটু এরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়। সেপ্টাল থিকেনিং এগুলো আমরা পারে। আচ্ছা, তাহলে আজকে আমরা এই 4টা পর্যন্ত থাকি, তারপরে আমরা ডিটেল প্রতিটার আলাদা আলাদা সিটি স্ক্যান কেমন হয় সেটা আমরা ডিসকাস করব। ঠিক আছে, একদিন আমরা আর খুব বেশি না যাই। তোমাদের এমনি আইএলডির বেসিক ধারণাটা হয়েছে কিনা, যারা একদম নতুন বলো, কোনো কনফিউশন আছে? কি কথা বলো? এনি কনফিউশন? আচ্ছা, কনফিউশন না থাকলে কোনো কোশ্চেন আছে? আমি যতটুকু ডিসকাস করলাম এটা কিন্তু একদম শুরু, জাস্ট ভূমিকা দেওয়া হলো আর কি, কিন্তু এই ভূমিকাটাতে যদি ঝামেলা থাকে তাহলে তুমি আর ইন ফ্রন্ট মুভ করতে পারবা না। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, না থাকলে আমরা। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। স্যার যে নতুন নামকরণ করা হলো স্যার ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, আর আগে ছিল স্যার হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। স্যার এই দুইটার মধ্যে স্যার পার্থক্য কি স্যার? কেন স্যার নতুন নামকরণ করা হলো? হ্যাঁ, কে বলছো? স্যার সাদ্দাম বলছিলাম স্যার। হ্যাঁ সাদ্দাম, হ্যাঁ আমি বুঝতে পারছি সাদ্দাম। আর তুমি মনে হয় একটু প্রথমে মিস করছো তাই না, একটু দেরিতে আসছো মনে হয়। জি স্যার, জি স্যার। আচ্ছা, আর তোমার ডিপিএলডি হলো ডিফিউজ প্যারেনকাইমাল লাং। আসলে আইএলডিটা একটা মিসনোমার। আইএলডি মানে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, যেমন ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বলতে বুঝায় যে ইন্টারস্টিশিয়াম ইনভলভ, কিন্তু লাং এর ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ কিন্তু ইন্টারস্টিশিয়াম মেইনলি ইনভলভ না। এটার মেইন প্যাথোলজিটা শুরু হয় অ্যালবুলাইতে এবং মেইন প্যাথোলজিটা প্যারেনকাইমাতে, সাথে ইন এডিশন ইন্টারস্টিশিয়াম ইনভলভ হয় সেকেন্ডারিলি। সুতরাং আমরা যদি ডিপিএলডি বলি তাহলে ডিজিজের প্রসেসটা বা কোর্সটা একটু আরেকটু বেশি মানে সত্যের কাছাকাছি থাকা হয় আর কি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। এর জন্য আমরা সেজন্য আইএলডি যদিও এখনো চল আছে, কিন্তু মেইন প্যাথোলজি নট ইন ইন্টারস্টিশিয়াম, মেইন প্যাথোলজি ইজ ইন দ্য অ্যালবুলাই, সেজন্য আমরা এটাকে ডিপিএলডি বলি। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা তাহলে ফ্যাকাল্টির কাছে চলে যাই। হ্যাঁ না, তুমি কিছু বলো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। হ্যাঁ না, ধন্যবাদ আমিনুল ভাই আইএলটি ক্লাস নেওয়ার জন্য। আমাদের এই টার্মে যারা নতুন আছে তাদের জন্য এটা খুবই দরকারি। আইএলডিটা একটা পয়েন্ট আমি শুধু বলবো যে আইএলডি আমাদেরকে ভালো করে জানতে হবে, কারণ অনেক আইএলডি পেশেন্ট সিওপিডি হিসাবে বা ব্রঙ্কিয়াল অ্যাজমা হিসাবে ট্রিটমেন্ট পায়। তো আমরা যেন সবাই এই আইএলডি থেকে অ্যাজমা, সিওপিডি মানে এই রেস্ট্রিকটিভ একটা ডিজিজ থেকে এই অবস্ট্রাকটিভ ডিজিজ গুলাকে আলাদা করতে পারি। আমরা যদি ডিটেইল আইএলডি সম্পর্কে পড়ি আর পেশেন্ট দেখি তাহলে এটা সম্ভব।
তা আমার মনে হয় সবার খুব উপকৃত হবে এই আজকের ক্লাসটা থেকে। সুন্দরভাবে আপনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, মনে থাকবে আশা করি সবার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ হেনা। তৌহিদ বা স্যার মনে হয়, মহিউদ্দিন স্যার মনে হয় নাই, আছে স্যার আছে হেনা? দেখি দেখি আছে কিনা। হ্যাঁ স্যার আছেন তো। স্যার আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে আপনি কনক্লুড করে দেন। হেনা, স্যার কে আছেন? হ্যাঁ স্যারকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু স্যার শুনতে পাচ্ছেন কিনা স্যার কি শুনতে পাচ্ছেন? মনে হয় না। আচ্ছা, স্যার কারণ মনে হয় শুনতে পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনি আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে কনক্লুড আমরা করুন। আজকে এখানেই শেষ করি। থ্যাংক ইউ, স্যার সবাইকে ধন্যবাদ। স্যার স্যার হ্যাঁ বলো। স্যার স্যার একটা জিনিস স্যার, ওই যে মানে স্যার ইউজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়াটা স্যার এখানে মানে ক্লাসিফিকেশনে স্যার কোথায়, মানে এটা বুঝি ও নাই স্যার। আচ্ছা, হ্যাঁ একটা ভালো প্রশ্ন করছো। আচ্ছা, তার আগে আমি একটু একটা নোটিশ দেই। আজকে রাতে 9টায় যে অসুবিধা হবার কথা ছিল, ওই যে আমার এক রিলেটিভ, ওর কোভিড আক্রান্ত, দেখতে যেতে হবে। মনে হয় আজকে হবে না, হ্যাঁ আজকে বন্ধ থাকুক, এটা আমরা কালকে ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা, আম, সাইফুর তুমি যেটা বললা যে ইউআইপি আর আইপিএফ। আইপিএফটা হলো আমাদের ক্লিনিক্যাল মানে ডেসক্রিপশন বা রেডিওলজিক্যাল ডেসক্রিপশন। আর ইউআইপিটা হলো তোমার প্যাথোলজিক্যাল, মানে আন্ডার দ্য মাইক্রোস্কোপ প্যাথোলজিস্ট যা পায়, আমরা এইচআরসিটি দেখে সেটা ধরো যে মাইক্রোস্কোপের নিচে একটা বিশেষ প্যাটার্ন পেলো, যে জি স্যার। বেসমেন্ট মেমব্রেন ডেস্ট্রয়েড, তারপরে এই সেলুলার ইনফিল্ট্রেশন, আমরা সিটি স্ক্যানে তো আর সেটা পাই না, বা জি স্যার। ইস্টেটো দিয়ে তো আর সেটা পাই না। প্যাথোলজিস্টরা যেটাকে ইউআইপি বলে, আমরা ক্লিনিশিয়ানরা সেটাকে আইপিএফ বলবো, কিন্তু দুইটাই কিন্তু এক, দুইটা সেম জিনিস। স্যার হ্যাঁ, তুমি তাহলে কি কি যদি এটার সাথে মানে কিছু অ্যাড করবা? হ্যাঁ স্যার যদি হ্যাঁ হ্যাঁ, তুমি এটা হচ্ছে যে আসলে ইউজাল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া হচ্ছে তোমার হিস্টোলজিক্যাল প্যাটার্ন। প্যাটার্ন। এখন এই হিস্টোলজিক্যাল প্যাটার্নটা তোমার ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে পাওয়া যায়, এবং শুধু যে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে পাওয়া যায় তা না, এটা আরো 3টা কন্ডিশনে পাওয়া যায়। তোমার ডেভিডসনেই দেখবা সুন্দর করে লেখা আছে যে ইউজাল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়ার যে প্যাটার্নটা, সেটা তোমার ড্রাগ ইনডিউস যে আইএলডি সেখানে পাবা, তারপরে রিমেটয়েড আর্থ্রাইটিস বা কানেকটিভ টিস্যু ডিজিজ সেখানেও পেতে পারো। আরেকটা কন্ডিশন আছে সম্ভবত সার্কয়েডোসিস না অ্যাসবেস্টোসিস না, অ্যাসবেস্টোসিস, ওখানেও পাওয়া যেতে পারে। তো ওইটা একটা হিস্টোলজিক্যাল প্যাটার্ন, তবে এটা মেইনলি আইপিএফ এর জন্যই মানে বেশি তোমার ক্লাসিক্যাল। বুঝতে পেরেছো? ম্যাডাম। তো আমার প্রশ্নটা হচ্ছে, যেহেতু এনএসআইপি হচ্ছে মানে মাইক্রোস্কোপিক, আর তাহলে এনএসআইপিটা এখানে ইনক্লুড করা হলো, বাট মানে ইউআইপিটা কেন করা হলো না, এটা প্রশ্ন। মানে ইউআইপিটা করা হলো না, এটা কি ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস আলাদা একটা এন্টিটি করে তোমাকে নোমেনক্লেচার দিয়ে দিছে যে এটা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। আর এইখানে যেহেতু আরো 6টা প্যাটার্ন আছে, এই জন্যই এই 6টা প্যাটার্ন তো আলাদা, তাই না? তোমার ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া আদার দেন ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, এটা বলতে পারো যে আদার দেন ইউজাল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। ঠিক আছে, এখানে যেহেতু 6টা প্যাটার্ন, তো 6টা প্যাটার্ন আলাদা দিয়ে দিয়েছে, আর ওইখানে তো একটা প্যাটার্ন, এই জন্য এটা ইউজাল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। তুমি যেটা আমিনুল স্যার বললেন যে তোমার হিস্টোপ্যাথোলজিস্ট যেটা বলবে ইউজাল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, সেটাকে আমি এইচআরসিটি দেখে বলবো ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, তো আমি এটা নিয়ে আরেকটু অ্যাড করি যে ইউআইপিটা হলো যে এই যে প্যাথোলজিক্যাল প্যাটার্ন, তাই না? সেই ইউআইপির কোনো সেকেন্ডারি কজ থাকতে পারে। যেমন সেই ইউআইপির যদি কোনো কজ না থাকে, মানে ইউজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়ার যদি কোনো কারণ না পাওয়া যায়, হ্যাঁ, সেটা হলো তোমার আমরা আইপিএফ বলি। হ্যাঁ কিন্তু হ্যাঁ, সেটাই যদি আসলে। ইউআইপির সাথে তোমার রিউমেটয়েড আর্থ্রাইটিস থাকে, তাহলে রিউমেটয়েড আর্থ্রাইটিসেও তোমার কিন্তু প্যাথোলজিস্টরা, মানে প্যাথোলজিস্ট স্যাররা বলবেন যে এটা এই প্যাটার্ন, এটা ইউআইপি। ওইটা কিন্তু সিটি স্ক্যানও কিন্তু ওই আইপিএফ এর মতোই দেখা যাবে, আলাদা করার উপায় নেই।
তুমি বাই ক্লিনিক্যাল এক্সামিনেশন স্টেথোস্কোপ দিয়েও তুমি একই রকমের বাইবেজাল ক্রেপস পাবা, এন্ড বাইলেটারাল এন্ড স্পিরিট ক্রেপস পাবা। শুধুমাত্র তার অ্যাসোসিয়েটেড রিউমেটয়েড আর্থ্রাইটিস আছে, সেই জন্য সেটা আর আইপিএফ রইল না, সেটা হয়ে গেল তোমার আর এ রিলেটেড ইউআইপি। কারণ কি একটা পেশেন্টের রিউমেটয়েড আর্থ্রাইটিস আছে, একটা পেশেন্টের ড্রাগ ইনডিউসড এই আইপিএফ বা ইউআইপি হলো, তাকে তো আর আমি ইডিওপ্যাথিক বলতে পারবো না, কারণ তো আমার জানা রিউমেটয়েড আর্থ্রাইটিস তার আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। এই রিউমেটয়েড আর্থ্রাইটিসের জন্য তার মানে কি বলা যায়, ইউআইপি হয়েছে, পালমারি ফাইব্রোসিস হয়েছে। আমি ইডিওপ্যাথিক শব্দটা তখন বলতে পারবো না। সেই পালমারি ফাইব্রোসিসটা যদি হিস্টোপ্যাথোলজিক্যালি আইপিএফ এর মতো হয়, তখন আমরা ইউআইপি প্যাটার্ন বলবো। এবং হিস্টোলজিক্যালি যদি ইউআইপি প্যাটার্ন হয়, সিটি স্ক্যানে ওইটা ওই যে সাবপ্লুরাল গ্রাউন্ডুলার শ্যাডো, রেটিকুলোনোডুলার শ্যাডো, হানিকম্বিং সেটাই হবে। এবং ক্লিনিক্যালি বাইল্যাটারাল বেজাল ক্রেপস, এন্ড ইনস্পিরিট ক্রেপস, বেস প্রিডোমিনেন্ট, এপিকোবেজাল গ্রেডিয়েন্ট, অ্যাপেক্সের চেয়ে বেজে বেশি, সেটা হবে। মোটামুটি ক্লিয়ার নাকি কনফিউশন? হ্যাঁ, এটা না, আপনি তো এটা সুন্দর করে বুঝিয়ে বলেছেন সাইফুর। তোমার এটা এখন ক্লিয়ার হওয়া দরকার যে আসলে তুমি যেটা বলছিলে যে তাহলে এটাকে ইউজাল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া কেন বললো না, এখন নিশ্চয়ই তোমার ক্লিয়ার হয়েছে। কারণ যেই ইউজাল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়ার কারণটা জানা নাই তাকে বলছি আমরা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, আর যার কারণ জানা আছে তাকে তো আমরা ওইভাবেই নাম করব যে ইউআইপি বলতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, ওটাকে আমরা ইয়ার সাথে রিলেটেড, ড্রাগের সাথে রিলেটেড, বা রিউমেটয়েড আর্থ্রাইটিস এর রিলেটেড, বা অ্যাসবেস্টস এর রিলেটেড। এজন্য ইউজাল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া তো আসলে এই চারটাতেই থাকতেছে, এই জন্য এখানে আসলে এটা ইউজ করলে তো আমরা পাচ্ছি না, মানে যেটা আমি হ্যাঁ হ্যাঁ না বলো, কমপ্লিট করো। হ্যাঁ, যেটা আননোন। মোট কথা তুমি মনে রাখবা যে ইউজাল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া যেখানে আননোন কজ, সেটা হচ্ছে তোমার ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, আর নোন কজের তো কজ জানাই আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি জাস্ট আরেকটু একটা লাইন বলি। মনে করো যে ইউআইপি যার নাকি কোনো কারণ জানা নাই, হ্যাঁ, ইউআইপি যেটা প্যাথোলজিস্ট পাচ্ছে, এবং সিটি স্ক্যানে আমি এই যে সাবপ্লুরাল গ্রাউন্ডুলার শ্যাডো, রেটিকুলোনোডুলার শ্যাডো একরকম প্যাটার্ন পেলাম, ক্লিনিক্যালি ওই প্যাটার্ন পেলাম। প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট, ক্লিনিশিয়ান সবাই বলল যে এটা একই রকম, মানে ইউআইপি বা আইপিএফ টাইপের। সেইটার মধ্যে যদি কোনো কারণ থাকে, তখন আমি বলবো যে আরএ উইথ ইউআইপি, ড্রাগ ইনডিউসড ইউআইপি। আর যদি কোনো কারণ জানা না থাকে, তাহলে আমরা বলবো এটা আইপিএফ। আইপিএফ, হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ, এভাবেই বলে দিবে ইউআইপি, রেডিওলজিস্ট বলে দিবে ইউআইপি। হ্যাঁ, কিন্তু আমরা ক্লিনিশিয়ানরা এসে বলবো যে আমরা এটা যেহেতু কোনো কারণ নাই, এটা আইপিএফ, আর যেহেতু এটার কারণ আছে, সুতরাং এটা আরএ উইথ ইউআইপি অর দিস উইথ ইউআইপি, এরকম। আর কোন প্রশ্ন? হ্যাঁ বলো। থ্যাংক ইউ স্যার, আমি বুঝতে পারছি স্যার। স্যার, কারো কোনো প্রশ্ন আছে? তো প্রশ্ন থাকলে করো। স্যার, ও বলতে চাচ্ছিল যে ইউআইপি এই ক্লাসিফিকেশনে টার্মটা মেনশন করা হলো না কেন? হ্যাঁ, সেজন্যই তো, হ্যাঁ, সেটার উত্তরই তো এটা, যে এই উত্তর হলো না কারণ এখানে যেহেতু ইউজাল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়ার আরো কজ আছে, তাহলে এখানে বললে তো কমন হয়ে গেল না। কমন হয়ে গেল, এটা তো শুধুমাত্র ইডিওপ্যাথিক। এটা দেখো, ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়ার আন্ডারে কিন্তু এটা, তার মানে এটার একমাত্র শর্ত হলো এটা তো এটার শাখা, সুতরাং এটা ইডিওপ্যাথিক হওয়াটা মাস্ট, এর কোনো কারণ থাকতে পারবে না। কিন্তু ইউআইপির কারণ থাকতেও পারে, নাও থাকতে পারে, বুঝছো? সব আইপিএফই ইউআইপি, কিন্তু সব ইউআইপি আইপিএফ না। এখানে যদি তুমি নাও, তাহলে তো এই যে ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া এই টার্মটাই তো তোমার এটা ব্রেকডাউন হয়ে গেল। স্যার, তাহলে আইআইপি যেটা মানে ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, এই ক্লাসিফিকেশনের স্যার ব্রড হেডিং এ দুইটা হিস্টোলজি আমরা পাচ্ছি প্যাটার্ন, একটা হচ্ছে ইউআইপি, একটা হচ্ছে এনএসআইপি। না না, একটা ইউআইপি, একটা নন ইউআইপি। ইউআইপি আর নন ইউআইপি, নন ইউআইপি এর মধ্যে তুমি আবার 6টা প্যাটার্ন পাচ্ছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে এই যে এটার আন্ডারে তোমার এই যে এই যেগুলি সবগুলি আছে, এগুলি সব কিন্তু ইডিওপ্যাথিক, এর কোনো কারণ জানা নাই, সব ইডিওপ্যাথিক। স্যার আমি বলতে চাচ্ছি স্যার, মানে হিস্টোলজিক্যাল প্যাটার্ন কি স্যার দুইটা না, মানে ওভারঅল হিস্টোলজিক্যাল প্যাটার্ন? না না, ওভারঅল হিস্টোলজিক্যাল দুইটা না, এইগুলির আবার আলাদা আলাদা প্যাটার্ন আছে প্রতিটার। আচ্ছা আচ্ছা, এই প্রতিটার আবার আলাদা হিস্টোলজি প্যাটার্ন আছে। মনে করো যে রবীন্দ্রনাথের ভাষাটা হলো
প্রমিত ভাষা, হ্যাঁ, কুষ্টি ধরো যে এটা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। আর এর বাইরে যত বাংলা ভাষা আছে সব হলো যে নন রবীন্দ্রনাথ ভাষা। কিন্তু নন রবীন্দ্রনাথ সব ভাষা কি একরকমই হবে? আমার ভাষা আর তোমার ভাষা তো এক না, তাই না? কুমিল্লা একরকম হবে, সিলেট একরকম হবে, চিটাগাং একরকম হবে, ময়মনসিংহ একরকম হবে। কিন্তু এইগুলি হলো যে সব নন প্রমিত, নন রবীন্দ্রনাথ। এর কিন্তু আবার প্রতিটার আবার আলাদা আলাদা প্যাটার্ন আছে। এটার এইগুলি প্রতিটা কিন্তু সবগুলি কিন্তু আবার এটার অপোজিট বলে এটা এক না কিন্তু। বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার বুঝছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? মাসুদ? মানে ওটা একটু মনে রাখবা যে এরা সবাই হচ্ছে কারণ অজানা এই গ্রুপের মধ্যে, হ্যাঁ, যাদের কারণ অজানা তাদেরকে এই ভাগে ভাগ করা হয়েছে আইআইপি, এবং এই আইআইপি গুলাকে হিস্টোলজিক্যাল প্যাটার্ন অনুযায়ী আবার কতগুলা ভাগ করা হয়েছে। হ্যাঁ, এটুকু মনে রাখলেই তোমার হবে। আমরা কেন ডিটেইলস গেলাম না সিটি স্ক্যান বা এগুলিতে, কারণ এইটার উপর আমরা আজকে ফোকাস রাখতে চাচ্ছি। এইটা যদি তোমার মানে হৃদয়ঙ্গম হয়ে যায় বা মাথায় ঢুকে যায়, তারপরে দেখবা যে আইএলডি তোমার কাছে আর কঠিন লাগবে না। তারপরে 1 বাই 1 প্র্যাকটিস করতে করতে কোনটা সিটি স্ক্যান কোন রকম সেটা তোমার এটা হয়ে যাবে। কিন্তু এই রুটটা কিন্তু তোমাকে জানা থাকতে হবে খুব কনফিডেন্টলি। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা তাহলে শেষ করে দিই। কেউ প্রশ্ন করবা? শেষ সুযোগ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, না তাহলে শেষ করে দিই। হ্যাঁ, শেষ করে ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।